স্বাগত ৭১ জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে এবং সেসব খবরের এক ধরনের বিশ্লেষণ করবারও চেষ্টা করি এই অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে দেব ৭১-এর সর্বশেষ সংবাদ শিরোনাম। পদ্মায় লঞ্চ ডুবিতে ৭০ লাশ উদ্ধার, নিখোঁজদের খোঁজ চলছে, দুই তীরে কান্নার রোল আহাজারি। মান্না খোকার ফোনালাপ ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ২-৪টা লাশ ফেলতে বিএনপিকে পরামর্শ। দলীয় শৃঙ্খলা ভাঙায় ঢাকার পথে পেসার আলামিন, মেলবোর্নে উড়ে যাচ্ছেন শফিউল ইসলাম। এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের খেতাব জিতল বার্ডম্যান, সেরা পরিচালক মেক্সিকোর ইনিরিতু। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক। জুলফিকার আলী মানিক, আপনাকে দিয়ে শুরু করি যে গতকাল থেকেই আসলে লঞ্চ ডুবির খবরটি শিরোনামে আছে এবং এখন পর্যন্ত ৭০ জনে গিয়ে ঠেকেছে এই মৃতের সংখ্যা। আমরা গতকালও জার্নালে আসলে আলোচনা করছিলাম যে এই সংবাদ মাধ্যমগুলোতে আমরা নিয়মিতভাবে এই খবরগুলো দিয়ে আসি এবং কোনো না কোনো গাফিলতি আজকের এই লঞ্চ ডুবির ঘটনার, যেমন এখন জানা যাচ্ছে যে দুই চালকের মধ্যে প্রতিযোগিতার ফেরে পড়ে শেষ পর্যন্ত আসলে এতগুলো প্রাণ হারাতে হয়েছে। মানে আমাদের এই নৌ পরিবহন ব্যবস্থার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলো নিশ্চিত করা এবং নৌমন্ত্রী যে কোনো দুর্ঘটনা হলেই সাথে সাথে যান। গত ৬ বছর ধরেই আমরা দেখছি তিনি বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার কথা বলেন, কিন্তু কোনো আমলেই আসলে কিছু হয়ে ওঠে না কেন? মানে সাংবাদিকদের এত লেখালেখি, এত কথা বা এইরকম আহাজারিতেই বা কি হয়? মানে আপনি তো ফ্রাস্ট্রেশনের জায়গাটা বলেই দিয়েছেন যে কোনো আমলেই কিছু হয়ে ওঠে না। এখন কেন যে হয়ে ওঠে না, এটার অনেকগুলো কারণ মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ আমিও তো অনেকগুলো লঞ্চ দুর্ঘটনা কভার করেছি, তারপরে তদন্ত কমিটি হয়, রিপোর্ট হয়, সুপারিশ হয়, কিন্তু ওইভাবে কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয় না, সুপারিশের বাস্তবায়ন দেখা যায় না। এখন অনেকগুলি কারণ, আমি এর মধ্যে বড় কারণ যেটা একটা হতে পারে যে লঞ্চ মালিকরা যারা, তারা এত বেশি প্রভাবশালী, তাদের একটা ইনফ্লুয়েন্স, যেই পার্টি ক্ষমতায় থাকুক না কেন সেখানে একটা প্রচণ্ড প্রভাব তাদের কাজ করে। এবং যখনই আপনি কোনো যৌক্তিক আইনি কোনো ব্যবস্থা নিতে যাবেন, তারা সবসময় একটা হুমকির মধ্যে রাখে, আমি ধর্মঘটে চলে যাব, আমি লঞ্চ চালাবো না। সো তখন কি হয় যে এই যে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের যাত্রা, সেটা নিশ্চিত রাখতে গিয়ে অনেক সময় কম্প্রোমাইজ করা হয়। অনেক সময় থাকে যে সব সরকারের ভেতরেই কিছু থাকে, তো যে হয়তো সরকারের ভেতরেই অনেকে আছে লঞ্চের মালিক, সরকারের ভেতরে অনেকে আছে মালিকদের বন্ধু, আত্মীয় স্বজন। সো সেগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করে। সো মূল জিনিসটা হচ্ছে শুধু লঞ্চ দুর্ঘটনা না, তো সব সেক্টরেই অনিয়ম যদি আপনি সত্যি আন্তরিকভাবে প্রতিরোধ করতে চান, আপনাকে এই যে আমি মালিক না, আমার বন্ধু মালিক না, আমার আত্মীয় মালিক, এই যে স্বজন প্রীতি সব কিছুর ঊর্ধ্বে উঠে কিন্তু আপনাকে ওই সিস্টেমটা প্রতিষ্ঠা করতে হবে। এই মানসিকতা যতদিন আমাদের সোসাইটিতে তৈরি না হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই যে আমাদের এই ফ্রাস্ট্রেশনের জায়গাটা দূর হবে না। অধ্যাপক শাহিদুজ্জামান, মানে এই আজকের এই ঘটনার পর যেমন আমাদের রিপোর্টেই বলা হচ্ছে যে মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও এরকম অভিযোগ করা হয়েছে যে দুই চালকের অদক্ষতায় মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ। জুলফিকার আলী মানিকের তো নিশ্চয়ই মনে থাকবে, আপনারও মনে থাকবে অধ্যাপক শাহিদুজ্জামান, যে নৌমন্ত্রীর কথাই যদি বলি, এই নৌমন্ত্রী সম্ভবত একটি তারেক মাসুদ, মিশুক মুনির তারা নিহত হবার পরে বলেছিলেন যে চালকদের দক্ষতাটা তেমন কোনো বিষয় না। তখন তিনি সড়ক পরিবহনের ক্ষেত্রে বলছিলেন যে গরু ছাগল চিনলেই বোধহয় গাড়ি চালানো যায়। তো বাংলাদেশে গরু ছাগল চিনলেই যেমন গাড়ি চালানো যাচ্ছে, তেমন আসলে যে কোনো ভাবেই দেখা যাচ্ছে যে লঞ্চ নিয়েও বেরিয়েই পড়া যাচ্ছে। মানে আমাদের আসলে এই সব ক্ষেত্রে একরকমের নিরুপায় হয়ে গাড়ি চলছে অন্তত তাতেই খুশি হয়ে গাড়িতে চেপে বসা ছাড়া আসলে কিছু করার নেই, না? এক্স্যাক্টলি, আনফরচুনেটলি আপনি যখন বললেন অনেক দুঃখের সাথে সেই রকমই চিন্তা করতে হয়। তবে আমার কাছে একটা জিনিস বারবার আমি বুঝতে পারছি না যে কেন আমাদের নৌ ট্রাফিক এখন আরও বেশি জায়গা নিয়ে নিচ্ছে, নদী সংকীর্ণ হচ্ছে, আর এদিকে নদীতে যানজট হওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রায় এরকম ঘটনা ঘটে, কলিশন হয় এবং তারপরে ইনোসেন্ট মানুষ বুঝতেও পায় না, রাতে ঘুমের মধ্যে হঠাৎ তারা দেখতে পায় যে লঞ্চ ডুবে গিয়েছে। আর
স্পেশালি নারী শিশু এদের যে কি হোপলেস ডেসপারেট সিচুয়েশন হয়, এবং আমরা প্রায়ই খালি শুধু কাগজে দেখি মানে এত বেশি মৃতদেহ যে অন্য কোনো দেশ হলে আতঙ্ক সৃষ্টি হতো, কোনো ওয়েস্টার্ন কান্ট্রি হলে তো এটা ন্যাশনাল ডিজাস্টার কিংবা একদিনের মর্নিং এরকম হয়ে যেত। যেমন এই যে হল্যান্ডের এতগুলো লোক মারা গেল মালয়েশিয়ান এয়ারলাইন্স ক্র্যাশে, অথচ আমরা এখানে নির্বিচারে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কথা বলি, আলোচনা করি, তারপর আবার ভুলে যাই। আপনার পয়েন্টটা ভেরি ওয়েল টেকেন যে নৌমন্ত্রী কি ধরনের কথা মাঝে মাঝে বলে ফেলে, সেগুলো কি উনি মন থেকে বলেন নাকি জাস্ট বলার জন্য বলেন আমরা জানি না। তবে এটা ঠিক যে এখন সময় আসছে যে এই নৌ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। আমরা যেমন রাস্তাঘাটে পুলিশ মেনটেন করি, আমাদের রিভারাইন পুলিশ ফোর্স গড়ে তোলা উচিত, স্ট্রেংথেন করা উচিত। আমরা জানি যে আর্মি ইউনিটস রয়েছে, রিভারাইন ইঞ্জিনিয়ারিং ইউনিটস পোস্তগলায়, তারপর অন্যান্য জায়গায় তারা ফাংশন করে, কিন্তু আমাদের রিভারাইন পুলিশ বলতে কোনো কিছুই অ্যাকচুয়ালি নেই। যদি ঠিক মতো তারা নদীর এই যে মেইন রুটসগুলা, আমরা দেখি এক একটা জায়গায় প্রায় দুর্ঘটনা ঘটে, মুন্সিগঞ্জে, চাঁদপুরে, তারপর আপনার ওই বরিশালের কাছাকাছি কিছু জায়গায় এরকম ঘটে। এই পুরা নৌ রুটটাই কিন্তু হয়তো কত কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু আমার মনে হয় পেট্রোল ক্রাফট, পুলিশ, রিভারাইন ট্রেন পুলিশ, তারপর একটা লঞ্চ যখন ডুবতে নেয় ইমিডিয়েটলি যাতে ভেসেলস রাশ করতে পারে এবং যথাসম্ভব ট্র্যাজেডি হওয়ার আগেও যদি কোনো রকমে বাঁচানো যায়। ঠিক রাস্তাঘাটে যেমন আমরা বলি না যে হাইওয়ে পুলিশ থাকবে, উন্নত দেশে হেলিকপ্টার্স যে সাথে সাথে রেস্কিউ করে, একটা মানুষের জীবনও যে কোনো মূল্যে বাঁচায়, অথচ আমাদের এখানে মানুষের জীবন এত সস্তা। এই যে রিভারাইন পুলিশ বা সুইমিং ফোর্স কি পারে না? এই জিনিস কি করলে পরে দুর্ঘটনা কমিয়ে আনা যাবে তা নিয়ে আসলে বিশেষজ্ঞদের আলাপ হয়েছে, গণমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু জুলফিকার আলী মানিক কোনো আগামীতে ধরুন আগামী 5 বছরের মধ্যে হবে এরকম কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও কি আমরা কখনো শুনেছি? যে মানে না, বললাম মানে শতাধিক অ্যাক্সিডেন্ট, শতাধিক তদন্ত কমিটি, সেখানে মনে করেন শত শত সুপারিশ, সেগুলির কোনোদিন বাস্তবায়ন হয় না। আরেকটি কথা তুলেছেন অধ্যাপক শাহিদুজ্জামান যে ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে হলে এক রকমের আতঙ্ক ছড়িয়ে যেত। আপনি অনেক বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করেছেন জুলফিকার আলী মানিক, আপনি নিশ্চয়ই, আমরা অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেশের ইমেজ নিয়ে আমরা খুব চিন্তিত, কিন্তু এটা কি নিশ্চয়ই আমরা যারাই বিদেশি সংবাদ মাধ্যমগুলোর দিকে নজর রাখি আমরা দেখি যে অনেক দিন বাংলাদেশের কোনো খবর নেই, কিন্তু হঠাৎ করে যখন এরকম একটি লঞ্চ দুর্ঘটনা হয় মানে নিয়মিত বিরতিতে আমরা সম্ভবত এই বোট ক্যাপসাইজ নিউজ দিয়ে আমরা জায়গা করে নিই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা কিছু আছে, ওরা হচ্ছে কিছু কিছু ঘটনাকে তারা মনে করে যে সেটা হচ্ছে তার ইন্টারন্যাশনাল রিডারের কাছে তার একটা আপিল আছে যে প্রয়োজন। যেমন আপনি প্লেন অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা ইন্টারন্যাশনাল নিউজ হিসাবে, তো এখন মনে করেন লঞ্চ ফেরি দুর্ঘটনা, সেখানে আবার ডেথ টোল একটা ইম্পর্টেন্ট যে কি পরিমাণ মারা গেছে, সো জিনিসগুলি আসে। এখন সমস্যা হয়েছে কি যে এই কারণে আমাদের একটি অনুভূতি হচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়া শুধু নেগেটিভ নিউজগুলি করে কিনা। ডেফিনেটলি যে নেগেটিভ নিউজগুলি এত ভয়াবহ আকারে হয় যে সেগুলি, যেমন রানা প্লাজা 1 মাসের বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল মিডিয়া দখল করে রেখেছে। এক সময় ছিল যে আমরা হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ, ঘূর্ণিঝড়, বন্যা, ভাঙন, এইসব এগুলি প্রচুর জায়গা পেত। তবে এটা ঠিক, আমি যেহেতু নিজে এটার সাথে আছি আমি এটুকু বলছি, এটা ইয়ের জন্য না, এমন না যে সাফাই গাইতে, যে কিছু কিছু পজিটিভ নিউজও কিন্তু হয়। আমি সেই অর্থে একেবারেই বলিনি জুলফিকার আলী মানিক, আমি বলছি যে আমরা যখন নিজেরা এত চিন্তিত দেশের ইমেজ নিয়ে, তখন এটা যখন আপনি একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেন, এই নিউজটা যখন করতে হয় এবং এই নিউজটা যখন ছাপা হয়, কারণ এই নিউজটা গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ পৃথিবীর কটা দেশে চিন্তা করা যায় যে ধরুন মানে 2 মাস 3 মাস 4 মাস পর পর 70, 150, 200 লোক একসাথে মরে যেতে পারেন নৌ দুর্ঘটনায়। হ্যাঁ, মানে আমাদের এখানে হয়তো এটার দুর্ঘটনার ফ্রিকোয়েন্সিটা বেশি অন্য অনেক দেশের চাইতে, যে কারণে আমেরিকার মতো দেশে যখন একজন শুটার, সে যে কোনো কারণে সাইকোলজিক্যাল তার ডিসঅর্ডারের জন্য শুটার যখন একটা স্কুলে গিয়ে শুট করে একসাথে কয়েক ডজন বাচ্চাকে মেরে ফেলে, রাইট, ইটস এ বিগ নিউজ। তারা এটার জন্য সারা দেশে একটা শোক, একটা প্রেসিডেন্ট তাদের
এখন ঘটনা হচ্ছে তাদের দেশে কি এরকম মৃত্যুর ঘটনা, তাদের দেশে ক্রাইম আছে প্রচুর, হয়তো আমার দেশে কিন্তু এই ধরনের ঘটনা কি নিয়মিত ঘটছে? নো, ইটস সো আমার এখানে মনে করেন লঞ্চ দুর্ঘটনা, এটা আমরা ধরেই নিই যে এটার একটা সিজন আছে, রাইট? আমরা ধরেই নিই যে আমার এখানে বন্যায় এই হবে। সো এই যে কিছু বিষয় দুর্ঘটনা আমাদের মধ্যে এক ধরনের একটা, এই যে আমি জানি এটা হবে, একটা সহনশীল একটা মনোভাব তৈরি হয়ে গেছে, যে কারণে হয় কি আমাদের কিছু বিশ্ব কিন্তু সেভাবে দেখে না বিষয়টা। আমি সেই পয়েন্টে বিশ্ব দেখে না, কারণ তার ওইখানের যে বাস্তবতা আর আমার বাস্তবতা তো দুই রকম। আমি এর ভেতরেই বসবাস করি, আর সে হচ্ছে ওর ভেতরে বসবাস করে না, তার মাঝে মধ্যে ঘটলে সে উদ্বিগ্ন হয়, এবং যেখানে ঘটে ওইটা তার কাছে একটা খুবই বড় খবর হিসাবে ধরাতে। সো জিনিসটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য হচ্ছে যে অধ্যাপক শাহিদুজ্জামান যেটা বলছিলেন যে আসলে মানুষের জীবনটা এত সস্তা হয়ে গেছে যে সেখানে হয়তোবা মানে পশ্চিমে যেভাবে আলোড়ন তোলে আমাদের দেশে আর সেটা সেভাবে আলোড়ন তোলে না। পশ্চিমে দেখেন একটা মানুষকে বাঁচাতে কত কিছুই না করে, সমস্ত রাস্তা খালি করে দেওয়া হয়, হেলিকপ্টার যায় ইয়ে যায়, অথচ আমাদের এখানে কিন্তু এটা অসম্ভব কিছু মনে হয় না। কতগুলো আউটপোস্ট করা দরকার যেখানে পার্মানেন্টলি ফাস্ট রিভার ক্রাফট ডিপ্লয়েড থাকবে, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনার লাইফ জ্যাকেটস থাকবে, যাতে তারপর যোগাযোগের একটা মাধ্যম থাকে। আজকাল তো মোবাইল ফোনে একটা জাহাজ ডুবতে যতক্ষণ লাগে ততক্ষণে কিন্তু একটা হেলিকপ্টার যে রেস্কিউ এফোর্ট করতে পারে, এটা অসম্ভব মনে হয় না। অন্যান্য দেশে তো তা হচ্ছে, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়াতে মাঝে মাঝে হয়, চায়নাতে আমরা পড়ি মাঝে মাঝে যে এরকম অঘটন ঘটে, কিন্তু অন্তত আসলে কতজন মানুষ উঠছে, কতজন মানুষ ছিলেন, এবং প্রতিটি মানুষের জন্য লাইফ জ্যাকেট বয়া আছে কিনা সেটুকু অন্তত এনশিওর করা যেত। এই যে কয়েক মাস আগে আপনার মনে আছে কিনা, এই যে আমাদের এইদিকে চাঁদপুরের এই রুটটাতে মেঘনাই সেম ঘটনা, রাইট? ওখানে যেই লঞ্চটি রওনা দিয়েছে তার ক্যাপাসিটি হচ্ছে 85 জন প্যাসেঞ্জার নিতে পারে, সে 200-300 মতো প্যাসেঞ্জার নিয়ে রওনা দিয়েছে, এবং কেউ বলছিলেন 200, কেউ বলছিলেন 300। এবং আপনার মনে আছে যে আমি তখন একটা স্টোরি ওই যে বাইরের পেপারের জন্য করতে হয়েছিল, এবং যেই জিনিসটা ঘটনাটা যিনি আপনার ওখানে ট্রাফিক থাকার কথা, নো ট্রাফিক এগুলি থাকেও না, তাদের লোক নাই, গণে নাই, কিছুই নাই, এগুলি কোনো কিছু ওয়ার্ক করে না। তো এইটা তো হচ্ছে আমাদের যুগের পর যুগ চলে আসছে। আপনি নিজে যখন বিবিসিতে ছিলেন, আপনি বাইরে ছিলেন দীর্ঘদিন, আপনি জানেন যে বাইরে যে কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া একটা যুদ্ধ করতে হয়। আমার এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়া গরু ছাগল চিনলে টাকা দিলে হয়ে যাচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরছি, জুলফিকার আলী মানিক, অধ্যাপক শাহিদুজ্জামান, একটা বিরতি দর্শক। তে 70 লাশ উদ্ধার, নিখোঁজদের খোঁজ চলছে, দুই তীরে কান্নার রোল আখজারি। মান্না খোকার ফোনালাপ ফাঁস, বিশ্ববিদ্যালয়ে 2-4টা লাশ ফেলতে বিএনপিকে পরামর্শ। দলীয় শৃঙ্খলা ভাঙায় ঢাকার পথে পেসার আলামিন, মেলবোর্নে উড়ে যাচ্ছেন শফিউল ইসলাম। এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের খেতাব জিতল বার্ডম্যান, সেরা পরিচালক মেক্সিকোর ইনিরিতু। অন্যান্য টেলিভিশনের শিরোনাম দেখে নিয়ে আলোচনায় ফিরতে চাই। শুধু গণতন্ত্র নয়, সবকিছু বদলাতেই দরকার আলোচনা। খোকা মান্নার বিতর্কিত টেলির সংলাপ প্রকাশ, গ্রেপ্তারের দাবি 14 দলের। ঢাকার 2 সিটি নির্বাচনের ব্যবস্থা নিতে কমিশনকে সরকারের অনুরোধ। ক্রিকেটার আল আমিনের জায়গায় বিশ্বকাপে যাচ্ছেন শফিউল। জমকালো আয়োজনে অস্কার, সেরা ছবি বার্ডম্যান। মান্না খোকার কথোপকথনের অডিও ফাঁসে তোলপাড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো নাশকতা হলে এদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন প্রক্টর। ডিসিসি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রীর অনুমোদন, ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি। সুচারুভাবে সরকারি কর্মকাণ্ড সম্পন্ন করতে সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের তাগিদ। রাজধানীর মিরপুর থেকে 4 জনের লাশ উদ্ধার, প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন,
পুলিশের দাবি এরা নাশকতাকারী, মারা গেছে গণপিটুনিতে। Who gave this son of a bitch's green card? Birdman. এবং জমকালো আয়োজনে 87তম অস্কার ঘোষণা, বার্ডম্যান সেরা চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী এডি রেডমেইন ও জুলিয়ান মুর। পাটুরিয়ার পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের 70 যাত্রীর মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও 8 জনের তালিকা পেয়েছে প্রশাসন। ফোনালাপের সত্যতা স্বীকার করলেন মান্না, সহিংসতায় উস্কানির অভিযোগ ঠিক নয় বলছেন নাগরিক ঐক্যের এই নেতা। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন, উদ্যোগ নিতে ইসিকে চিঠি দিল সরকার। জাতীয় পার্টির সাবেক নেতা আব্দুল জব্বারের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, গণহত্যা সহ 5 অভিযোগ। বিশ্বকাপ খেলতে রাতে মেলবোর্ন যাচ্ছেন শফিউল ইসলাম, সুযোগ পেলে আবারও দলের হয়ে জিততে চান ম্যাচ। গতকাল আসলে রাত 10টার কিছু পরপর bdnews24.com প্রথম এই সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ ফাঁস করে। তারপর তার সঙ্গে আরেকজন অজ্ঞাত ব্যক্তির যে কথোপকথন সেটিও ফাঁস করা হয়। আমরা গতকাল জার্নাল চলাকালীন সময়ে কিছু অংশ শুনে শুনে সেটা নিয়ে আলোচনা করতে পেরেছিলাম। এরপর আজকে সারাদিনই প্রতিটি সংবাদ মাধ্যমেই টেলিভিশনগুলোতে এই কথোপকথন নিয়ে আলাপ হয়েছে। গতকালকেও আমরা মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগ করেছি, তাকে পাওয়া যায়নি, আজকেও তাকে আমরা পাইনি। এবং আজকে তার যে গণমিছিলটি, যেটিতে আসলে লোক দেবার জন্য তিনি সাদেক হোসেন খোকাকে ফোন করেছিলেন, ফোন আলাপের কথা তিনি অস্বীকার করছেন না। bdnews24.com কথা বলতে পেরেছে, অস্বীকার করেননি। আমরা দেখলাম ইন্ডিপেন্ডেন্টও বলছে যে বক্তব্য বিকৃত করার অভিযোগ করেছেন, কিন্তু ফোন আলাপের কথা অস্বীকার করেননি। তো সেই যে 23শে এপ্রিলের যে গণমিছিল করবার পরিকল্পনা ছিল মাহমুদুর রহমান মান্নার, মানে 23শে ফেব্রুয়ারি, মানে আজকে যে গণমিছিল করবার কথা ছিল সেটিও স্থগিত হয়েছে। এবং 3:30টার সময়ও বলছিলেন সেখানে উপস্থিত তার নাগরিক ঐক্যের অন্যান্য কর্মীরা যে ডক্টর কামাল হোসেন এসে গণমিছিলে নেতৃত্ব দেবে, মাহমুদুর রহমান মান্না আসবেন। তার পরপরই আসলে বলা হয়েছে যে মাহমুদুর রহমান মান্না অসুস্থ, কাজে মাহমুদুর রহমান মান্নাকে কেউ যোগাযোগ করতে পারছে না, আমরাও পারিনি। তার সঙ্গে কথা বলতে পারলেই সবচেয়ে ভালো হতো। আমি অপেক্ষা করছিলাম যে গতকাল না পারলেও আজকে হয়তো পারা যাবে, কিন্তু আজকেও পারা যাচ্ছে না। জুলফিকার আলী মানিক, এই যে কথোপকথন, এই কথোপকথনে আপনার প্রতিক্রিয়া আমি আগে আসলে আপনাদের দুজনের, কারণ আজকে সারাদিন ধরে আমরা গতকালকে দেখছিলাম আর কথা বলছিলাম, আপনারা তো পড়েছেন, দেখেছেন, প্রতিক্রিয়াটা দিয়ে যদি শুরু করেন। একটা হচ্ছে যে অন্য সকলের মতোই এটা খুবই কিছু আলোচনা আছে, যেটা হচ্ছে 2টা টেপ তো এখানে লিক হয়েছে, 2টা কনভারসেশন, একটা বিএনপি লিডার সাদেক হোসেন খোকা ওনার সাথে, আরেকটি হচ্ছে একজন অজ্ঞাত ব্যক্তি যাকে অনুমান করছে, আমি শুনেছি ওই টেপটা, আমি অনুমান করছি হয় তিনি সামরিক বাহিনীতে ছিলেন, উনি হয়তো গোয়েন্দা সংস্থা থেকে থাকতে পারেন, উনি হয়তো এখন অস্ট্রেলিয়ায় বা কোথাও এরকম একটা। তো মানে তিনি নিজেই আবার দাবি করছেন যে সামরিক বাহিনীতে তার খুব প্রভাব আছে, তিনি 11 সময়ে প্রভাব খাটিয়েছেন এবং অস্ট্রেলিয়া প্রবাসী সেই লোক। তো একটা হচ্ছে যে মানে সাদেক হোসেন খোকা উনি তো একজন পলিটিক্যাল লিডার, মাহমুদুর রহমান মানে উনিও পলিটিক্যাল লিডার, সো ওনারা পলিটিক্যাল বর্তমান অবস্থা নানান কিছু নিয়ে নানান আলোচনা করেছেন। এইটার অনেক আলোচনাই হচ্ছে গিয়ে আমার কাছে খুব স্বাভাবিকভাবেই মনে হয়েছে যে এইগুলি অনেকেই সাধারণ মানুষও এই ধরনের নানান আলোচনা করেন, কিন্তু উনাদের দুইজনের আলোচনার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে দুইজন তো হচ্ছে এই উনাদের যে রাজনীতি, উনারা এখন সরকার বিরোধী অবস্থানে আছে, উনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সো উনাদের কথা আর আমাদের মতো সাধারণ মানুষের আড্ডার আলোচনা একই ধরনের হলেও দুটার মধ্যে তফাৎ রয়েছে, রাইট? কিন্তু যেই জায়গাটাই সব মানে আমি নিজে এবং সব জায়গায় একটু ধাক্কা খেয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যে 2-3টা লাশ এবং হল দখল, মানে একটা জায়গায় আমি নিজে, যেহেতু আমি যখন জার্নালিজম শুরু করেছি একদম 90-এর দশকের শেষ থেকে, তখন এই হল দখল একটি খুব বড় আলোচনার ইস্যু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সন্ত্রাস, হল দখলের সংস্কৃতি, এগুলি বন্ধ করে একটি সুস্থ ধারা, সুস্থ ছাত্র রাজনীতিতে ফিরিয়ে আনা, এটা তখন থেকে আমি নিজেও স্টোরি করেছি হল দখল নিয়ে। সেরকম একটি জিনিস উনি করার জন্য বলছেন যে কয়েকটা হল দখল করে ফেলেন, আমাদের সময় ছিল 5টা, আমাদের 2। তাহলে এই যে নোংরা একটি কালচার ছাত্র রাজনীতিতে, এই রাজনীতিতে আমরা যেটিকে ক্লিন করে ভালোর দিকে আনতে চাই,
তিনি সেটিকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি সত্যি খুব আহত হয়েছে। এক, দুই হচ্ছে লাশ ফেলে দেয়। এখন লাশ তো ওই যে মানুষের জীবনের দাম নেই, আপনি পেট্রোল বোম দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারছেন ক্ষমতায় যাবেন বলে। এখন ঘটনা হচ্ছে যে আপনি কি কনভারসেশনের ওই জায়গাটা লক্ষ্য করেছেন যে এক জায়গায় উনি বলছেন যে দেখেন এতগুলো মানুষ মরে গেছে পেট্রোল বোমায়, তবু মানুষ এখনো বিরক্ত না আন্দোলনের উপরে, মানে সেই সান্ত্বনাও তিনি সাদেক হোসেন খোকাকে দিচ্ছেন যে মরেছে কিন্তু বিরক্ত না। মানে উনি উনাদের জায়গা থেকে দেখছেন যে মানুষ পেট্রোল বোমায় এত লোক পুরার পরেও বিরক্ত না উনাদের এই আন্দোলনে, যদিও এটা আন্দোলন না, এটা গোটাটাই একটা বোমা সন্ত্রাস চলছে, কিন্তু উনি তারপরেও এটাতে অনেক আশাবাদী, উনি যাচ্ছেন। ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি যে উনারা মুখাপেক্ষী হয়ে আছেন সেটা তো উনাদের আলোচনায় বেরিয়ে এসছে, এটা আমরা আগেও জানি। সো এরকম নানান বিষয় আছে যেটা হয়তো যে জিনিসগুলি আসলে ঠিক প্রত্যাশা করি না আর কি। উনাদের মতো মানুষ এই ধরনের বিষয়, মানে এই যে হল দখল করেন, কটা লাশ ফেলেন, আন্দোলন একটা ঝাঁকুনি বা সরকারকে টলিয়ে দেওয়া লাশ দিয়ে বা হল দখল করে, মানে এইটা আপনি বারবার বলছেন, মানে এটা ওনারা যেরকম একটি আবরণ ধরে থেকে এসে কথা বলেন সংবাদ মাধ্যমে, ওনারা পলিটিশিয়ান। সাধারণ মানুষ যখন ওনাদেরকে দূর থেকে দেখে তখন ওনাদেরকে কিন্তু এক ধরনের খুবই একটা শ্রদ্ধার জায়গা থেকে দেখে। আপনি ওনাকে পলিটিশিয়ান বলছেন, কিন্তু অধ্যাপক শাহিদুজ্জামান মানে গত কবছর ধরে উনি তো আসলে এক রকমের নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে কথা বলছিলেন। সেখান থেকে কি একটা চমক বলে মনে হয় কিনা যে নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তি আসলে এতটা রাজনীতির চাল চালতে চাইছেন কেন? আমি আসলে একেবারে এখনো ব্যাপারটা হজম করতে চেষ্টা করছি। আমি আসলে আমার কাছে ওই জায়গাটা বড় চমক, বুঝতে পারছি না। মানে আমি অনেক পরে জানতে পেরেছি, রাত 8টায় আমি দেখছিলাম, আজকে রাত 8টায়, তাহলে আসলেই অনেক পরে। আমি সারাটা বিকাল আমার একটা ইন্টারন্যাশনাল সেমিনারে লেকচার ছিল পুলিশ স্টাফ কলেজে, 5টার পরে এসে তারপর আমি চলে গেলাম আমাদের ক্যাডেট কলেজ ক্লাবে। রাত 8টার সময় হঠাৎ অন করে আমি তো একেবারে মানে স্টান্ড হয়ে গেছি। আর সবচেয়ে অবাক লাগলো যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি ছিলেন এক সময়, ইউনিভার্সিটি সম্পর্কে তার অনেক ভালো ধারণা থাকার কথা। আমার বিশ্ববিদ্যালয়ে উনি বলছেন যে দু একটা লাশ ফেলতে হবে, হল দখল করতে হবে। আমি তো মানে আমার কাছে হতবাক, যে বিশ্ববিদ্যালয়ে আমরা এত চেষ্টা করছি স্বাভাবিক ক্লাস ফিরে আনতে, ছাত্রছাত্রীরা যাতে যারা বাইরে থাকে তারা ক্লাস অ্যাটেন্ড করে। কয়েকদিন আগেও মাননীয় ভাইস চ্যান্সেলর আমাদের শিক্ষকদেরকে অনুরোধ জানালেন যে আমরা যেন স্বাভাবিকভাবে প্রত্যেকদিন ক্লাস নেই। আমরা এমন একটা অবস্থায় ছিলাম যে ছাত্রছাত্রীরা জাস্ট চিন্তা করছিল বাইরে যারা, তারা হয়তো এসে আবার সব ক্লাসে যোগ দেবে। এই সময় এমন একটা উক্তি, আমি জানি না মান্না সাহেব, আমরা একটু শুনি টেলিফোন কনভারসেশনের সেই অংশটি। অনেক দর্শক হয়তো অনেকবারই শুনে ফেলেছেন, তবু একটু শুনে আমরা আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। বাড়িধারা স্টুডিওতে আছেন অধ্যাপক শাহিদুজ্জামানের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল, তাকেও আমরা সংযুক্ত করে নেব। আগে একটু শুনি। আমরা যদি একটা দুইটা বড় প্রোগ্রাম করে ফেলতে পারি, তাতে ব্রেক থ্রু হয়ে আপনারা তার পেছনে নিজেদের মতো করেই নামতে পারবেন। ওটা নামতে পারলে কেস শেষ। এখন ধরেন ইউনিভার্সিটির মিছিল করবো, ওদের সাথে কথা ধরেন যা মারামারি বাইরে হচ্ছে, বাকি ইউনিভার্সিটি মারামারিতে গেল দিনটা কি করা যাবে, কিন্তু হলো ঠিক মানে আপনার একটা শেষ করে ফেলবে গভর্নমেন্টকে। আমি মাস 3 আগে সবগুলোকে বলেছিলাম যে যেকোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি প্রোগ্রাম করেন, 2-3টা হল দখল করেন। আগে এরকম ছিল তো আমাদের যে এই 5টা হল আমাদের, এই 3টা হল ওদের, এই 2টা ওদের, এরকম তো হয়। আপনি মানে এটা লুজ করেন তাহলে গ্রান্টটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর না করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারেন। সেটা যদি একটু দুর্বলও হয়, তারপরে কিন্তু ধরেন এতগুলো লোক পেট্রোল বোমায় মারা গেছে, এটা নিয়ে গভর্নমেন্টের এত প্রোপাগান্ডার পরেও মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে ওঠেনি। মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলন তো জাস্টিফাইড, এটা জি মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, একটু বিরক্ত হচ্ছে, ভালো লাগছে না, কিন্তু তারপরেও মানুষ বলছে না যে না এই সব দমন করে হলো, বিএনপি খুব অন্য হচ্ছে, এরকম কিছু বলছে না। অধ্যাপক মাকসুদ কামাল, আপনাকে স্বাগত ৭১ জার্নালে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ে তার এই পরামর্শর বিষয়টি গতকাল রাত থেকে শিরোনাম হবার পর থেকে মাহমুদুর রহমান মান্না বলছেন যে তার বক্তব্যটি তিনি bdnews24.com এর সঙ্গে কথা বলেছেন, ৭১-এও খবর এসেছে যে তিনি বলছেন যে ভালো করে আলাপটি শোনার পরামর্শ দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন
তিনি মনে করেন যে আন্দোলনে এখনো ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এজন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন বিস্তৃত করতে হবে। আর এটা করতে গিয়ে যদি পুলিশি বা সন্ত্রাসী হামলায় 2-4 জনের জীবন যায় তাতে কিছু করার নেই, এই কথাটি তিনি বলতে চেয়েছেন। সেই বক্তব্যকে এখন বিকৃতভাবে আমরা ব্যাখ্যা করছি, এরকম একটি কথা তিনি বলেছেন তার ফেসবুকে। সেই খবরটি দিয়েছে সংবাদ মাধ্যমগুলো, ফেসবুক স্ট্যাটাসে এই কথাটি তিনি বলেছেন যে সংবাদ মাধ্যমগুলো বিকৃত করছে। মাকসুদ কামাল, আপনি কি সন্তুষ্ট কিনা মাহমুদুর রহমান মান্নার এই কথায় যে আসলেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আন্দোলন বিস্তৃত না হলে সরকারকে সেই কি করা কিভাবে যাবে, সেই দিক থেকে হয়তো তিনি বলছিলেন? আমরা তো এই মাত্রই শুনলাম উনি যা বললেন, এবং পত্রিকাগুলোতে এসছে ওনার বক্তব্য সরাসরি। এই বক্তব্যকে অস্বীকার করার মাহমুদুর রহমান মান্নার কোনো ধরনের আর সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3টা লাশ ফেলার কথা বলেছেন, হল দখল করার কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার এখন থেকে অনেক দিন আগে হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচার ছিল, মারামারি থাকতো, ছাত্রদের শিক্ষা জীবন বিপন্ন হতো, সেরকম একটি পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার কথা আমরা মাহমুদুর রহমান মান্নার কণ্ঠে শুনতে পেলাম। বিগত 6 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নিরবিচ্ছিন্নভাবে চলছে, এখানে প্রতিটি পরীক্ষা চলছে, এবং বর্তমানে এই যে হরতাল এবং অবরোধ এর মধ্যেও আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছি, এবং বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট গত 6 বছরে নেই। 4 বছরের যে আমাদের যে শিক্ষা কার্যক্রম অনার্স, 4 বছরের মধ্যেই আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রক্রিয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সমস্ত জাতির জন্যই একটি অহংকারের বিষয়। হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার শিক্ষা জীবন থেকেও 3 বছর হারিয়ে গেছে। আজকে আমাদের যে ছাত্র তারা আজকে শিক্ষা জীবন থেকে তাদের একটি দিনও হারানোর কোনো সুযোগ নেই। এবং ওই সময়কালে মাহমুদুর রহমান মান্না 80-র দশকের প্রথম দিয়ে মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, তার সুনাম ছিল। এই ধরনের একজন মানুষ আবার যে নিজেকে সুশীল সমাজের অংশ মনে করে নাগরিক ঐক্যের কথা বলে, তার মুখ থেকে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা শুনি, হল দখলের কথা শুনি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন থেকে আরও কয়েক দশক আগের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাহমুদুর রহমান মান্না ফিরিয়ে নিতে চাচ্ছেন। এটি সত্যি মাহমুদুর রহমান মান্নার বিষয়ে যদি আমাদেরকে আজকে বলতে হয় তাহলে অত্যন্ত দুঃখজনক। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, এটিও ভাবতে অবাক লাগে। একজন মানুষ যে বিশ্ববিদ্যালয়কে দিয়ে পরিচিত সমস্ত জাতির কাছে, যে বিশ্ববিদ্যালয়ের আমি আসবো অধ্যাপক মাকসুদ কামাল আপনার কাছে। জুলফিকার আলী মানিক, ভুলটা কি কিছুটা সংবাদ মাধ্যমেরও কিনা? এই যে মানে আমাদের বেশি, অধ্যাপক শাহিদুজ্জামানও বলছিলেন যে তিনি একদম সারপ্রাইজড হয়ে গেছেন, একদম অবাক হয়ে গেছেন। মানে আমিও বলছিলাম যে চমকের মূল কারণ এটা কিনা যে আমরা এরকম একজন, মানে আমরা তো জানি যে আজকে bdnews24.com একটা খুব তথ্যবহুল, মানে সেই একেবারে বিশ্ববিদ্যালয় জীবন থেকে কতবার দল পরিবর্তন করেছেন, দল গঠন করেছেন, আমিও আসলে পুরোটা জানতাম না। মাহমুদুর রহমান মান্নার একটা ইতিহাস তুলে দিয়েছেন। তো এরকম একজন ব্যক্তি যার এক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে আমরা জানি, এবং সেই ব্যক্তিটিকে আমরা কেন নাগরিক সমাজের প্রতিভূ করে সুশীল সমাজের প্রতিনিধি হয়ে উঠতে দিলাম? এইটা কেন দিলাম আমি মনে করি এইটার একটু মিডিয়ার দায় আছে। কারণ উনার হোল ব্যাকগ্রাউন্ড তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা যদি স্বাধীনতার পরের জায়গাটাই দেখি, উনি জাসদের রাজনীতি দিয়ে শুরু করেছেন। তিনি জাসদ থেকে উনি বাসদে এসেছেন, তারপরে জনতা মুক্তি পার্টি করেছেন। এই জনতা মুক্তি পার্টির ব্যাপারটাই আমি জানতাম না, আমরা জানি, কারণ ওই সময়টায় তো আমরা রাজনীতি দেখেছি কাছ থেকে। সেখান থেকে উনি আওয়ামী লীগে চলে আসলেন জনতা মুক্তি পার্টি বিলুপ্ত করে। তারপরে আওয়ামী লীগের তিনি একজন অন্যতম সাংগঠনিক সম্পাদক হলেন। তারপরে যা হয় এই ধরনের পার্টিতে আপনি হয়তো পছন্দ মতো সবকিছু পাচ্ছেন না, আপনি গোসা করছেন, আপনার ইয়েটা আপনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে এখন আপনি একটা নাগরিক ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম, এটা কিন্তু পলিটিক্যাল পার্টি। যেহেতু নাগরিক শব্দটি আছে, এটার একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে তিনি যেহেতু লেখালেখি করেন, পত্রপত্রিকায় পোস্ট লিখেন, টক শোতে আসেন, নিজে অ্যাঙ্কর হন। সো উনার ওই যে পলিটিক্যাল যে একটা লম্বা পরিচয় আছে, সেই পরিচয়ের বাইরে এসে উনি আরও কিছু অ্যাক্টিভিটিস এবং মিডিয়া, এবং আমি বলবো যে উনি নিজে টক শো নিয়ে কথা বলেছেন। মানে টক শোতে উনাদের লোককে কিভাবে
কাজে লাগানো যায়, উনি ওইভাবে ট্রেনিং সেন্টার করেছেন বা কিছু একটা। এখন এই টকশোর কারণে কিন্তু আমি আপনাকে একটু, আপনি যদি রাগ না করেন, আমি বলতে চাই যে আমরা প্রকৃতপক্ষে কে কি, এই প্রকৃত পরিচয়টি না দিয়ে অনেকে কিন্তু জাস্ট একটি ভিন্ন পরিচয় দিয়েই, এক পরিচয়ে সবাইকে চেনা যাচ্ছে না। যেমন আমি, আপনি যদি অনুমতি দেন আমাকে কিছু কয়েক সেকেন্ডের, এই যে মান্না ভাইয়ের একটি দীর্ঘ পলিটিক্যাল আমরা আলাপ করছি, আমরা কি জানি যে ৭১ সালের আগে, মুক্তিযুদ্ধের আগে তিনি কি ছিলেন? আমি জনকণ্ঠের BDNews24.com যে খবরটি দিয়েছে তাতে তাকে 1973 সাল থেকে তার রাজনৈতিক ইতিহাসটা বলা হয়েছে। এখানে আমি বলছি যে আপনার এই যে আপনার স্বদেশ রায়, একজন সিনিয়র সাংবাদিক, তিনি জনকণ্ঠের নির্বাহী সম্পাদক, তিনি নিজের স্বনামে একটি কলাম লিখেছেন 5ই জানুয়ারিতে। সেখানে জাস্ট 3টি লাইন আমি পড়ছি, বেশি সময় নিব না। দেশের মানুষ জানে মান্না ৭১-এর আগে কোন ছাত্র সংঘ করতেন, তারা জানে তার ইসলামী ব্যাংকের প্রজেক্টের কথা। এই তথ্য কি আসলে আমরা খুব বেশি মানুষ জানি? আমার কাছে মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে কৌতূহলী হয়ে স্বদেশ রায়কে ফোন করেছি, আমি জানতে চেয়েছি যে কোন ছাত্র সংঘ আসলে করতেন। তিনি নিজে অনুসন্ধান করে তিনি বলেছেন, তিনি এর আগের অনেক কলামে লিখেছেন যে তিনি ইসলামী ছাত্র সংঘ করতেন 70-এর সময়। ইসলামী ছাত্র সংঘ কি আমরা সবাই জানি, 68 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছিলেন। হ্যাঁ, ইসলামী ছাত্র সংঘ কি আমরা জানি, রাইট? জামায়াতে ইসলামের একটি সংগঠন। এখন স্বদেশ রায় তিনি অনুসন্ধান করে তিনি বলেছেন তিনি এর আগেও তার লেখা এটা লিখেছেন। তো এখন একজন, আপনি দেখেন আমরা ওনাকে কি হিসাবে চিনি? ওনাকে চিনি একটি বাম ঘরানার রাজনীতিবিদ। এখন যদি ৭১ সালের আগে স্বদেশ রায়ের লেখা অনুযায়ী, ওনার বক্তব্য অনুযায়ী বিষয়টি হয়, তিনি ইসলামী ছাত্র সংঘ করতেন। স্বাধীনতার পরে তিনি জাসদে ঢুকেছেন, জাসদ থেকে বাসদ জনতা মুক্তি পার্টি হয়ে আওয়ামী লীগ ঘুরে এখন নাগরিক ঐক্য, পরে আবার -2 -2 ফর্মুলা, রাইট? সংস্কার করে নাগরিক ঐক্য। তাহলে আপনি দেখেন যে একটা মানুষ আদর্শের ভিত্তিতে আমরা রাজনীতি হবে বা করি বলেই আমরা ধরি। আপনি ছাত্র সংঘ থেকে জাসদ, জাসদ থেকে বাসদ, জনতা মুক্তি পার্টি, আওয়ামী লীগ, -2 বর্ণাঢ্য ক্যারিয়ার, মানে হাউ কাম, রাইট? ইভেন আমি আপনাকে আরেকটু বলি, আমি কৌতূহলী, মানে যেহেতু উনারা আমাদের বয়সে অনেক সিনিয়র, উনারা 70-এর দশকের ছাত্র নেতা, এবং মানে মান্না আক্তার পরিষদ বলে ডাকসুতে একটি পরিষদ খুবই পপুলার ছিল, এবং সেই প্যানেলে ডাকসুর নির্বাচিত একজন নেতা ছিলেন জাফর ওয়াজেদ, যিনি পরবর্তীতে সাংবাদিক হয়েছেন এবং সিনিয়র সাংবাদিক। আমি খুব কৌতূহলী হয়ে উনাকেও আসলে যোগাযোগ করেছি যে যেহেতু মাহমুদুর রহমান মান্না উনি যেই ডাকসুর সদস্য ছিলেন, নির্বাচিত সদস্য, উনি ওটা সভাপতি ছিলেন। তা আমি একটু জানতে চেয়েছি কৌতূহল হয়ে যে উনার অভিজ্ঞতা কি। উনি খালি আমাকে একটুখানি বললেন ওই যে মিলিটারির যে টেপটা, আর্মিকে উনি ওয়েলকাম করতে চান যে ক্ষমতা বা এই সরকারকে হটানোর জন্য, ওইটা নিয়েই বললেন যে ৭৯ সালে যখন ওনারা ডাকসুতে প্রথম জিতে আসলেন, তখন রোজার সময় যেই সামরিক রাষ্ট্রপতি ছিলেন, সামরিক শাসক জিয়াউর রহমান, তিনি নির্বাচিত ডাকসুর সবাইকে দাওয়াত দিলেন ইফতারের জন্য। ওনার ইফতারে যাওয়া নিয়ে একটি ডিবেট ছিল যে শাহজিজুর রহমান স্বাধীনতা বিরোধী, তিনি উপস্থিত থাকলে এক অংশ যাবেন না, কিন্তু মাহমুদুর রহমান মান্না উনি যেতে রাজি। যাই হোক, শেষ পর্যন্ত শাহজিজ উনি ছিলেন না, তারপরে ডাকসু গিয়েছে। জাফর ওয়াজেদ আমাকে বললেন যে ইফতার করার সময় হঠাৎ ওনারা লক্ষ্য করলেন মাহমুদুর রহমান মান্না নেই ওনাদের সাথে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটু 10 মিনিটের আলাদা এক্সক্লুসিভ বৈঠক করেছেন মাহমুদুর রহমান মান্নার সাথে, এবং তারপর দিন থেকে ক্যাম্পাসে তিনি কি কি বেনিফিট পাচ্ছেন এই ধরনের গুজব ছড়িয়ে গেছে হোল ক্যাম্পাস, ব্যক্তিগত কি কি গেইন করছেন। এখন এইটা যদি ব্যাকগ্রাউন্ড মানে তথ্য, এখন এগুলি তো আমরা জানবো না, কে জানবেন? ওনাদের সাথে যারা কাজ করেছেন, সদস্যরাই গবেষণা করেছেন বা অনুসন্ধান করেছেন। সো একটা মানুষের আপনি জাস্ট পলিটিক্যাল লাইফের ট্রেলটা দেখেন যে কি অদ্ভুত ব্যাপার। এখন আমরা একটি টেপ নিয়ে আলোচনা করেছি সাদেক হোসেন খোকার, কিন্তু আপনি যদি আর্মি রিলেটেড টেপটা দেখেন, আমি ওই জায়গায় একটা জিনিস বলি, ওই প্রান্তে যে অজ্ঞাত ব্যক্তি বলছেন যে উত্তরপাড়া উত্তপ্ত হয়ে উঠছে বা এরকম একটা কথা, আমি কিন্তু মাহমুদুর রহমান মান্না যখন জবাবে বলছেন যে আর কবে উত্তপ্ত হবে, আর কবে, মানে ওনার মধ্যে আক্ষেপ যে কেন উত্তপ্ত হচ্ছে না। দেখুন যে উনি পলিটিশিয়ান, উনি দীর্ঘ কয়েক যুগ ধরে রাজনীতি করেন, একজন পপুলার স্টুডেন্ট লিডার। সাদেক হোসেন খোকা যখন বলছেন যে এভাবে কি টেনে নেওয়া যাবে কিনা আন্দোলনটি, অনেক জেলা থেকে লোকে মানে কর্মীরা এক ধরনের হতাশ হচ্ছেন, উনি বলছেন যে আর কিছুদিন ধরে রাখলেই সরকার পড়ে যাবে। তো এখন মনে করেন যে উনি একজন পলিটিশিয়ান হয়ে উনি কি করে
রাজনীতির সংকট, রাজনীতির যে গণতান্ত্রিক যে লড়াই, উত্তরপাড়া কবে সেই উত্তপ্ত লড়াইয়ে হবে জয়ের তাই জন্য নিয়ে। উনি উত্তরপাড়া বা ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনী এই উত্তপ্ত অংশটিও হওয়া কেন শুনবো উনি বিরতির চাচ্ছেন? পর। আর অধ্যাপক শাহিদুজ্জামান অনেকটা সময় জুলফিকার আলী মানিক বললেন, আমি বিরতির পর এসে আপনার কাছে এবং অধ্যাপক মাকসুদ কামালের কাছেও যাব। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সুশীল সমাজের একটি গঠন বাংলাদেশে তৈরি হয়েছে, এটা কি শুধুই মিডিয়া তৈরি করলো কিনা, যে কিছু এনজিও নেতা, কিছু পত্রিকার সম্পাদক, কিছু এই ধরনের ছোটখাটো দল ত্যাগী রাজনৈতিক নেতা, তারা মিলে এক রকমের একটা সুশীল সমাজ গড়ে তুলবেন এবং তারাই আমাদের প্রতিনিধিত্ব করবেন, এই সিদ্ধান্ত নিল কে? দর্শক থাকুন একাত্তর জার্নালে। আবার ফিরলাম একাত্তর জার্নালে। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবো বলছিলাম, আপনি বারবার বলছেন আনবিলিভেবল, সারপ্রাইজড, যে মানে সারপ্রাইজের মূল কারণ এটা নাকি যে মানে আমরা সুশীল সমাজের প্রতিনিধি বলে যাদেরকে আসলে চিনছি, পরিচয় করিয়ে দিচ্ছি, মানে একটা কম্বিনেশন তৈরি হয়েছে বাংলাদেশে মানে অনেক দিন ধরেই, যখন থেকে আমরা সুশীল সমাজ এই শব্দ বন্ধের সাথে পরিচিত হয়েছি, যে কিছু ছোটখাটো দলত্যাগী নেতারা বিভিন্ন দল করার চেষ্টা করেন, তারা থাকেন, কিছু পত্রিকার সম্পাদকেরা থাকেন, কয়েকটি এনজিওর প্রধানরা থাকেন, এবং এরা মিলে বারবার আসলে নাগরিকের প্রতিনিধিত্ব করবার কথা বলেন, প্রায়শই তৃতীয় শক্তির রাজনৈতিক ধারা গড়ে তোলবার কথা বলেন। এমনকি নাগরিক ঐক্যের ঘোষণাপত্রেও আজকে খবরের কাগজ পড়েই জানলাম যে এরকম একটি কথা আছে, যে তৃতীয় শক্তির কথা। এবং আপনার হয়তো মনে থাকবে যে দশম জাতীয় সংসদ মানে গত 5ই জানুয়ারি সেই নির্বাচনের পরে গত বছরের মাঝামাঝি সময়ে ডক্টর কামাল হোসেনকে নিয়ে মাঠে নামার কথা বলেছিলেন মাহমুদুর রহমান মান্না, তার সঙ্গে আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, বিকল্প মানে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা, এদেরকে নিয়ে তিনি, সিপিবি বাসদকে নিয়ে তিনি একটি তৃতীয় শক্তিও গড়ে তোলার কথা বলেছিলেন। তো এরা আসলে বিকল্প রাজনীতির কথা বলছেন, এরাই কখনো নাগরিক সমাজের প্রতিনিধি হয়ে উঠছেন। সুশীল সমাজ কনসেপ্টটাকে আমরা কিছুটা গুলিয়ে ফেলেছি। একদম, আমার কাছে এই সুশীল সমাজ বর্তমানে যেভাবে প্রতিফলিত হয়, এটা মনে হয় একটা কোটারি, একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, এবং এদের অনেকেই তথাকথিত গণতন্ত্রের নামে বাইরের ফান্ডিং পায় প্রচুর, এবং এদের জন্য এটা একটা প্রফেশনাল পজিশন হিসাবে, আমি নাম করব না, কিন্তু আমরা অনেকেই জানি, সুজন বলেন, তারপরে ইভেন টিআইবি বলেন, ট্রান্সপারেন্ট, দিস আর ফান্ডেড বাই ফরেন কান্ট্রিজ। টিআইবি পুরা জার্মান ফান্ডিংয়ে হচ্ছে। এখন এত ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, কিন্তু আমাদের দেশের বাস্তবতা, রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করছে টোটালি বিদেশি টাকায়, এবং অনেকেই রয়েছে এইসব অর্গানাইজেশনে যাদেরকে আনা হয়, প্যাট্রোনাইজ করা হয়, দে রিসিভ রেগুলার ফান্ডিং, তারা ডলারে আর্ন করে এবং বিদেশে বিভিন্ন সময় যাওয়ার সুযোগ সুবিধা পায়। পুরা বিষয়টাই কিন্তু এক ধরনের একটা কালচার। সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার সংলাপের এক পর্যায়ে মাহমুদুর রহমান মান্না সাদেক হোসেন খোকাকে, আপনি পুরোটা যেহেতু আপনি বলছিলেন যে আপনি রাতের দিকে শুনেছেন প্রথম খবরটা, উনি বলছেন যে এই বন্ধু পাল্টে যাচ্ছে, বিভিন্ন দেশ এরই মধ্যে মানে এই আন্দোলনের যে পক্ষে আছে সেই কথা বলছে, সংলাপের কথা বলছে, আর অন্যদিকে যদি শুধু ভারতকেও এদিকে নিয়ে আসা যায় তাহলেই নাকি পাল্টে যাবে। মানে একদিকে একটু যদি শুনে আসি, মানে শুধুমাত্র যে সেনা সমর্থনের নিয়ে মাহমুদুর রহমান মান্নার আগ্রহ তাই নয়, একদম সুতার উপরে চলছে এখন। আমি যেভাবে ডেভেলপমেন্টের কথা বলতে দেখছি, আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট রিয়েল একটা শেকি পজিশন আছে। আমি জানি না যে কেরির সাথে ওখানে কি কথা হচ্ছে বা হবে, দ্যাট উইল বি ভেরি ভাইটাল। এখানেও বিভিন্ন ভাবে তো আমরা কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, আমি ওসমান ফারুক দুজনে কিছু কিছু করে অর্গানাইজ হয়ে যে কিছু কিছু হচ্ছে আর কি, সেগুলি তাদের জানা থাকবে আর কি। জি 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 না, আমি তো ফোন করতাম এই জন্য, এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু দ্বিধাগ্রস্ত কি করা যায়। তো এখন তো একটু পয়েন্ট ব্যাংক থেকে আমি একটা কথা বলি। আমি মনে করছি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান অ্যাম্বাসেডর সব কথাবার্তা যদি সূক্ষ্মভাবে দেখেন, মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে। কথা তো স্পষ্টই হচ্ছে, তোমাদের সংলাপ করতে হবে, অপোজিশনকে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার দিতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে, তোমাদেরই কাজ করতে হবে, নাহলে তোমাদের ক্ষতি হবে। এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি,
এইটার সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা যোগসাজশ হয়, তাহলে এইখানে একটা মানে চেঞ্জের বাতাস হয়ে যাবে। মানে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান অ্যাম্বাসেডর, এদের কাছ থেকে তিনি একরকমের মানে তার পক্ষের বার্তাই পাচ্ছেন, এখন ইন্ডিয়ানদের একটা যোগসাজশের অপেক্ষায় আছেন। কাজেই বিদেশি বন্ধুদের অপেক্ষাও আছে এর মধ্যে এই সংলাপে। আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের বিশারদ হিসাবে মনে হয় যেন এটা একটা ওই যে ইংরেজিতে বলে না ফার ফেচড এক্সপেকটেশনস। আর ভারতের যে পররাষ্ট্রনীতি, সেখানে বাংলাদেশ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে একটা ধারাবাহিকতা থাকা। আগামী মাসে প্রাইম মিনিস্টার মোদি সম্ভবত ঢাকায় আসবে আমাদের স্বাধীনতা দিবসে, এবং একটা গুরুত্বপূর্ণ চুক্তিও সই হবে, বাংলাদেশ ওই বর্ডার এগ্রিমেন্ট হবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে ভারত কিন্তু কন্টিনিউইটির পক্ষে থাকবে, এটা বলাই স্বাভাবিক যে সরকারের ধারাবাহিকতা। মাহমুদুর রহমান মান্না বলছেন কেরির সঙ্গে কি আলোচনা হচ্ছে জানি না, ওটাও খুব ভাইটাল, ওই দিক থেকেও একটা চেষ্টা করতে বলছেন। সেই দিক থেকে আমার মনে হয় এগুলো এক্সাজারেটেড থটস, একটু বাড়ানো। ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের এখন 2 বছর বাকি। জন কেরি এখন চাইবে যে এই অ্যাডমিনিস্ট্রেশন একটা পথ করে দিক যাতে আগামীতে ডেমোক্রেটসরা ক্ষমতায় আসতে পারে, সেখানে হিলারি ক্লিন্টন হচ্ছে মূল প্রার্থী। এই সময় তারা এই ধরনের সিচুয়েশনে নাক গলাবে, স্পেশালি জেনে শুনে, যখন আর কি তারা ভয় পাচ্ছে যে এখানে কোনো এক্সট্রিমিস্ট পলিটিক্স ডেভেলপ না করে কিংবা ফান্ডামেন্টালিস্ট ফোর্সেসগুলো মাথাচাড়া দিয়ে না উঠে। মার্কিনী ফরেন পলিসি কিন্তু ক্লিয়ারলি ভারতের বিপক্ষে বা ভারতকে অগ্রাহ্য করবে, এটা আমার কখনো এখন মনে হয় না অন্তত। অধ্যাপক মাকসুদ কামাল, যে প্রশ্ন থেকে অধ্যাপক শাহিদুজ্জামানের সঙ্গে কথা শুরু করছিলাম এবং সংলাপের কিছু অংশ আবারও শোনালাম, যে মানে সুশীল সমাজের প্রতিনিধি বলে এই যে আমরা একটা কম্বিনেশন তৈরি করেছি, সেই কম্বিনেশনটিকে আপনি একজন অধ্যাপক হিসেবে কিভাবে দেখেন, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে কিভাবে দেখেন? মানে আপনি তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সেই সুশীল সমাজেরই একজন প্রতিনিধি। না, যেই সুশীল সমাজে মাহমুদুর রহমান মান্না সহ অন্যরা আছে, সেই সুশীল সমাজের প্রতিনিধি আমি না। আপনাকে যেটা আমি বলতে চাই পরিষ্কারভাবে, দেশ দুটো ধারায় বিভক্ত। একটি ধারায় আছে যারা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে, আরেকটি ধারায় আছে যারা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে না। আর মাঝামাঝি একটি ধারা আছে যারা এই সুশীল সমাজ, তারা বলতে চায় তারা মুক্তিযুদ্ধের তথা আওয়ামী লীগের পক্ষও নেই অথবা বিএনপির পক্ষও নেই, তারা এদেশের মানুষের জন্য আছে, তারা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টির জন্য আছে। এই কথা মাহমুদুর রহমান মান্নার যেই টেপ আমরা শুনলাম বা যেটি আমি পত্রিকায় পড়লাম, সেটা তাতেও আমি দেখেছি। কিন্তু কর্মকাণ্ড থেকে সুশীল সমাজের যেটি আমরা ইতিমধ্যে শুনলাম, একদিকে উনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখল করার জন্য, আবার আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনীতি থেকে নাক গলানোর জন্য পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে আবার উত্তরপাড়া যেটি বলছি, তাদেরকেও আবার সেখানে যারা উত্তরপাড়া আরও উত্তপ্ত হয়ে উঠে আমাদের গণতান্ত্রিক পরিবেশে যাতে হস্তক্ষেপ করে, সেই বিষয়েও আবার বিএনপি সহ অন্যান্যদেরকেও অতীব মনোযোগী হওয়ার জন্য বলছেন। মাহমুদুর রহমান মান্না সুশীল সমাজের যদি একজন হয়, অথবা তারা যেটি মিলে সুশীল সমাজ করে, এটি যদি তাদের পরামর্শ হয় যে মানুষ হত্যা করে রাজনীতিতে আসা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ছাত্র হোক, সেটা কি আওয়ামী লীগের নাকি সেটা বিএনপির নাকি সেটা জামাতের, সেটা বড় কথা নয়। বড় কথা হলো 2-3টি লাশ বিশ্ববিদ্যালয়ে ফেলতে হবে, এটি হলো লাশের রাজনীতি। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে ছাত্রদের শিক্ষা জীবনকে ব্যাহত করতে হবে, হল দখল করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে হবে, এবং উত্তরপাড়া সহ বিদেশিদেরকে বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর এই যে সুশীল সমাজের পরামর্শ, সেটি কোনো সুস্থ স্বাভাবিক পরামর্শ নয়। সে চিন্তাধারা এদেশের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হয়ে, একজন স্বাভাবিক মানুষ হয়ে, মান্নাদের মতো অস্বাভাবিক অস্থির মানুষ না হয়ে আমি যেটি বলতে চাই সেটি হলো, আজকে যে বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি যেটি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সূতিকাগার যেমন, আবার এই বিশ্ববিদ্যালয়ের সকল লেখাপড়া থেকে শুরু করে জ্ঞান চর্চারও এই বিশ্ববিদ্যালয়ের সূতিকাগার। সেই বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলবে
দেশ অগ্রসর হয়ে যাবে, এটাই প্রত্যাশা। খবরে দেখলাম যে প্রক্টর বলেছেন যে কোনো রকম কোনো সহিংসতার ঘটনা যদি বিশ্ববিদ্যালয়ে ঘটে, নাশকতার ঘটনা ঘটে, তাহলে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে। গত কিছুদিনের যদি আমরা সংবাদ দেখি, যে আমরা দেখছিলাম যে এবার এই 2015-র 5ই জানুয়ারির পর থেকে, যখন থেকে হরতাল অবরোধ আন্দোলন চলছে বিএনপির, তখন থেকে শাহবাগ, টিএসসি এরকম এলাকা সহ বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু এরই মধ্যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, পরীক্ষা চলছে, মানে অনেক শিক্ষকই চেষ্টা করছেন স্বাভাবিক কার্যক্রম ধরে রাখতে। এখানে অধ্যাপক শাহিদুজ্জামান ব্রেকের সময়ও বলছিলেন যে এখন সময় এত কম, এত দ্রুত ছাত্রদের আসলে পরীক্ষা দিয়ে ফেলতে হয়, যে শিক্ষকরাও এই পরীক্ষা এবং পড়ানোর মধ্যে আছেন। তো এই অবস্থায় আসলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আপনারা, মানে আপনাদের কর্তৃপক্ষ বিশেষ কিছু ভাবছে কিনা? প্রথমে আমি বলি, প্রক্টর যেটি বলেছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের কথা, যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেজন্য মাহমুদুর রহমান মান্না সহ যে গোষ্ঠী এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের পরিচয় ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি। তারাই বস্তুত অর্থে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ঘটনা ঘটে, বিশ্ববিদ্যালয় থেকে আমরাই তাদেরকে দায়ী করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যা কিছু করার দরকার আমরা সেটি করব। এবং আগামীকালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি কার্যকর পরিষদে একটি জরুরি সভা ডেকেছি। সেই সভা থেকে আমরা পরবর্তী কী করণীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে সেটি আমরা ভাবব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব, ছাত্র শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পরিবারের নিরাপত্তা যেহেতু ষড়যন্ত্র হচ্ছে। এবং ধন্যবাদ অধ্যাপক মাকসুদ কামাল আমাদের সঙ্গে একাত্তর জার্নালে সংযুক্ত হবার জন্য। জুলফিকার আলী মানিক, আপনাকে আমি যেই প্রশ্নটি আপনাকে করা হয়নি, একে সুশীল সমাজের এই কম্বিনেশন বাংলাদেশের, সেটি নিয়ে যদি আপনি কোনো কথা বলতে চান। আরেকটি প্রশ্ন হচ্ছে যে তৃতীয় ধারার যে রাজনীতি শুরুর কথা বলেছেন, মানে নতুন ধারার রাজনীতির আশা তো বারবারই মাহমুদুর রহমান মান্নারা টক শোতে এসে দেখান, বিভিন্ন নাগরিক ফোরামে বলেন, যে কারণে নাগরিকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে এই যে ডক্টর কামাল হোসেনকে সঙ্গে নিয়ে মাঠে নামার ঘোষণাটি কিন্তু তিনি দিয়েছিলেন গত, মানে 2014-র 5ই জানুয়ারি নির্বাচনের পর, এবং সেখানে আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, বিকল্পধারা বাংলাদেশ, সিপিবি, বাসদের সঙ্গে জোট করে একটা তৃতীয় শক্তি গঠনের উদ্যোগের কথা জানিয়েছিলেন মান্না। মানে এই যে একটা তৃতীয় শক্তির কথা বারবার বলা হয়, 1-11-র সময় তো বারবার এসেছিল। অধ্যাপক শাহিদুজ্জামান নিশ্চয়ই এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চান, তিনি হাসছেন। আমি জানতে চাই এই তৃতীয় শক্তি আসলে কিভাবে, মানে কোন আদর্শ থেকে এই শক্তি হয়? মানে রাজনৈতিক শক্তির তো একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে, মানে একই প্ল্যাটফর্মে কি করে আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, সিপিবি, বাসদ সব দাঁড়িয়ে পড়ে একটা তৃতীয় শক্তি গড়ে তোলে? মানে আমি একদম যেভাবে নিজে বুঝি, একটা হচ্ছে নাগরিক হিসেবে, একজন সচেতন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে, এবং সাংবাদিক হিসেবে তো বটে, এটা আমার দীর্ঘদিনের পেশা, যে যারা তৃতীয় শক্তি বা তৃতীয় ধারার রাজনীতি বলছেন, এবং এই যে একটি, মানে আমি বলবো ইটস এ ককটেল পার্টির মতো, রাইট? অনেক কিছু, অনেক ধরনের জিনিস দিয়ে আপনি একটা জুস ব্লেন্ড করছেন। এইখানে আদর্শ এক একজন এক এক ধারার, রাইট? মানে ওনারা একই সাথে অনেকেই জাসদ করেছেন, একই সাথে অন্য বাম ঘরানার পার্টি করেছেন, ডিফারেন্ট, আবার এদিকে বাম ছেড়ে এসে ডানে এসছেন। ওনারা কি করে এক হচ্ছেন? এই এক হওয়াটা কোনো রাজনীতি যদি আদর্শের ভিত্তিতে হয়, তাহলে এখানে আমি কোনো আদর্শের জায়গা দেখছি না। এখানে গোটাটাই হচ্ছে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, তাদেরকে সরাও, আমরা ক্ষমতায় যাব, এইটাই হচ্ছে মুখ্য জায়গা। এখানে আদর্শ না। এক হচ্ছে পার্টির আদর্শ যেমন থাকতে হবে। আপনি যেহেতু বলেন মানুষের জন্য আমার রাজনীতি, আপনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আরও যত কর্মসূচি থাকা উচিত মানুষের জন্য, এই কর্মসূচিগুলো আগে মানুষের কাছে তুলে ধরেন, পরিষ্কার করেন, বলেন এটা আমার পার্টির ফিলোসফি, এটা আমার ইডিওলজি, এটা আমার প্রোগ্রাম, কর্মসূচি, আমি মানুষের জন্যই করতে চাই। কিন্তু ধরুন এদের এখনকার একমাত্র ইডিওলজি, ফিলোসফির জায়গাটি হচ্ছে যে 2014 সালের যে 5ই জানুয়ারি নির্বাচনটি, সেটি অগ্রহণযোগ্য। সেই নির্বাচনটির বদলে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন চান সবার। সেটি তো হচ্ছে আপনি একটি নির্বাচন চান গ্রহণযোগ্য, ওনারা কথায় কথায় বলেন আমরা একটি গণতন্ত্র ফিরে পেতে চাই, গণতান্ত্রিক চর্চা, সবই আমি মানলাম, কিন্তু আমার কথা হচ্ছে আপনি কে চান?
আপনি কে, এটা তো আমাকে চিনতে হবে আপনাকে, রাইট? আজকে মাহমুদুর রহমান মান্না কে, আপনি বলছেন সুশীল সমাজের লোক। আমি তো পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি তথ্য দিয়ে যে তিনি রাজনীতি করেন ছাত্র অবস্থা থেকে। 70-এর আগে থেকে উনার রাজনৈতিক পরিচয় ছিল একেবারেই ভিন্ন ধারা। তারপরে এসে উনি বাম ঘরানায় ঢুকে পড়লেন, তারপরে তিনি আবার আওয়ামী লীগে ঢুকলেন, আওয়ামী লীগে ঢুকে উনি শেখ হাসিনা খালেদা জিয়া মাইনাস করে। সো এই যে উনি তো সুশীল সমাজের কোনো প্রতিনিধি হতে পারেন না, কিন্তু এটা আমরা করে তুলেছে, রাইট? এখন মনে করেন যে পলিটিশিয়ানের ক্যারেক্টারটা মানুষের কাছে ওইভাবেই পরিষ্কার হওয়া উচিত। এখানে কোনো রাগ ঢাকের কোনো জায়গা নেই। এবং আমি আপনাকে বলি, আমি সাংবাদিক হতে পারি, আপনি সাংবাদিক হতে পারেন, উনি প্রফেসর হতে পারেন, সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন পুলিশ। প্রত্যেকের মনের ভেতরে একটি মনোবাঞ্ছা থাকতে পারে, আমি একদিন রাজনীতি করতে চাই। বাট প্লিজ রিজাইন ফ্রম ইউর প্রফেশন অর রিটায়ার ফ্রম ইউর প্রফেশন অ্যান্ড জয়েন পলিটিক্স। মানুষের কাছে যান, মানুষকে আপনার রাজনীতি বোঝান এবং ভোট চান। প্লিজ ক্যান্টনমেন্টে যাবেন না, হল দখল করতে যাবেন না, আপনি পেট্রোল বোমা মারবেন না। দিস আর নট দ্য পলিটিক্স, এগুলি ডেমোক্রেসিও না। সো উনারা যখন গণতন্ত্রের কথা বলেন এবং রাজনীতির কথা বলেন এবং বলেন যে আমি একটি বিকল্প তৃতীয় ধারার রাজনীতি করতে চাই, কেন সেই মান্না সাহেবই বলেন উনার জন্য 1000 লোকের একটি মিছিল অ্যারেঞ্জ করা কঠিন? কেন 1000 লোক জড়ো হয় না? কেন উনি কমিটেড লোক পান না? কারণ উনাদের যে রাজনৈতিক চরিত্র একেবারেই ঘোলাটে, একেবারে অস্বচ্ছ। এটা আমরা বুঝতে পারি না ওনাদের আদর্শ কি, ওনাদের কর্মসূচি। তবে যেটা বুঝি, ওনারা চান আওয়ামী লীগকে সরিয়ে আমি ক্ষমতায় যাব। অধ্যাপক শাহিদুজ্জামান, একটা বিরতির পর ফিরে আপনার কাছে জানতে চাইবো যে অভিযোগটি প্রায়শই মানে একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায় থেকেও আসে এবং সেটা নিয়ে আসলে প্রধানমন্ত্রীরও সমালোচনাও হয়েছে, এমনকি টকশোর টেবিলেও সমালোচনা হয়েছে যে বারবারই তার একটা, বিশেষ করে 1/11 পর থেকে তার একটা খুবই বলিষ্ঠ সুশীল সমাজ বিরোধী অবস্থান আমরা দেখি। এবং প্রায়শই কিছুদিন আগেও তিনি বলেছেন যে, একেবারে এই ভাষাই সম্ভবত বলেছেন যে মান্নাদের ক্ষমতায় যাওয়ার অভিলাষ পূরণ হবে না। আসলে ক্ষমতায় যাবার অভিলাষটা আমাদের সুশীল সমাজের, মানে আমরা যে কম্বিনেশনের সুশীল সমাজের কথা বলছি কিনা, তাদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে উঠছে কিনা। একটা বিরতি। ফিরে এলাম ৭১ জার্নালে। অধ্যাপক শাহিদুজ্জামান, প্রশ্ন করতে চেয়েছিলাম যে ১/১১ পর থেকেই প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রায়শই যেই বক্তব্য রাখেন, তীব্র ভাষায় সুশীল সমাজকে একরকমের মানে ধিক্কার জানিয়ে যে সমালোচনা করে, তার জন্য তারাও সমালোচিত হন। কিন্তু এই যে ক্ষমতার অভিলাষের কথা বলেন, বা কদিন আগেও যে বলেছেন যে মান্নাদের ক্ষমতায় যাওয়ার অভিলাষ পূর্ণ হবে না, আসলে তো মানে এটা মনে হচ্ছে কিনা যে বাংলাদেশের সুশীল সমাজের আসলে ক্ষমতায় যাওয়ার অভিলাষটি তাদের মূল চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে উঠছে? এখন অনেকাংশেই কিন্তু সেরকম একটা প্রবণতা দেখা যায়। এদিক থেকে প্রধানমন্ত্রী যে একেবারে ভুল বলছে আমি তা বলবো না, তার কথার ভিতরে কিছুটা সার রয়েছে, নিঃসার নয়। তবে হ্যাঁ, এটাও ঠিক যে একটা সিভিল সোসাইটি থাকা উচিত সত্যিকার অর্থে, যারা মানে যাদের রাজনৈতিক অভিলাষ থাকবে না এবং সত্যিকার অর্থে যারা মানে ও একটা পয়সা উপার্জন করার ব্যবস্থা হিসেবে সিভিল সোসাইটির নাম করে সেটাকে ব্যবহার করবে না। আর তাছাড়া যারা সরকার আর নাগরিকদের মধ্যে আসলে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে, সেরকম তো আমরা ইন্ডিয়াতে, ভারতে দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন সোসাইটিস গুলাতেও আমরা অত্যন্ত প্রোগ্রেসিভ দেখছি এবং ডাইনামিজম থাকবে, নতুন মুখ আসবে, যারা নতুন প্রজন্মেরও একটা স্থান থাকবে। কিন্তু এখানে আমাদের এখানে মনে হয় যেন সুশীল সমাজের নামে একটা গদ বাঁধা কিছু লোক চলে এসছে এবং স্বভাবতই প্রধানমন্ত্রীর চোখে পড়ে এবং এদের যে অবজেক্টিভস রয়েছে সেখানে ওই পলিটিক্যাল অবজেক্টিভস থাকছে, এটা এখন লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার মনে হয় এই প্রবণতা আস্তে আস্তে দূরে সরে যাওয়া উচিত। এরা যতদিন ডমিনেট করবে আমাদের পলিটিক্যাল কালচারে এবং বিভিন্ন সময় দেখা যায় একই ব্যক্তিরা ওই সেমিনার, আপনি একটি মাহমুদুর রহমান মান্নার ব্যবহৃত একটি শব্দ বলেছেন দেখে সাথে সাথে মনে পড়লো ডমিনেট করা। তিনি সাদেক হোসেন খোকাকেও এরকম একটি মানে আশ্বাস দিচ্ছেন যে আমি আর নুরুল কবিরই এখন টক শো ডমিনেট করছি, এবং তিনি বলছেন যে আরো কিছু টক শো করা মানুষ তারা তৈরি করছেন, এবং তিনি এটা বলছেন যে আসলে এখন টকশোটাই মূল। মানে সাদেক হোসেন খোকা আবার দুঃখ প্রকাশ করছেন যে রাজনীতি আর রাজনীতি থাকছে না, টকশোটাই মূল হয়ে উঠছে। তারা ডমিনেট করছেন কেন? মানে এই ডমিনেট করবার সুযোগটা করে দিচ্ছেন কারা? মানে আপনি যে সুশীল সমাজের কথা বলছেন, সেই সুশীল সমাজ বেরিয়ে আসতে পারছে না কেন আমাদের সমাজে?
এর একটা কারণ হতে পারে যে এখানে কিছু ভেস্টেড কায়েমি স্বার্থ রয়েছে এবং আস্তে আস্তে এটা প্রতীয়মান হচ্ছে। আর এছাড়াও এদের অনেকেই দেখা যায় যে বছরের পর বছর এটা এই ধরনের এমন একটা অবস্থান তৈরি করছে যে আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন দেখা যায় ন্যাশনাল প্রেস ক্লাব হোক বা বিভিন্ন ঢাকায় অবস্থান হোক, একই চেহারাগুলো, একই মানুষগুলো একইভাবে কথা বলে যাচ্ছে। এবং এখানে তারা যে রিয়েলি পলিটিক্যাল অল্টারনেটিভ আনবে সেইরকম আনার মতো কোনো সৎ প্রচেষ্টা কিন্তু চোখে পড়ে না। অন দ্য আদার হ্যান্ড দুইটা বড় রাজনৈতিক দল, তাদের গ্রহণযোগ্যতা এবং পপুলার সাপোর্ট কোনোভাবেই কিন্তু নড়চড় হচ্ছে না সেখানে। সুশীল সমাজ বলতে যারা রয়েছে তারা কি মূল্যবোধের পরিবর্তন আনতে পারছে পলিটিক্যাল কালচারে? আর থার্ড ফোর্স বলেও যারা নিজেদের দাবি করছে তারাও কিন্তু কোনো ইফেক্টিভ ব্রেক থ্রু করতে পেরেছে এরকম চোখ মনে হয় না। এর পেছনে কাজ করছে তাদের নানাবিধ স্বার্থ এবং অনেকাংশেই দেখা যায় আজকে যেমন এই মান্নার ব্যাপারটাই যদি বলি, তিনি যেভাবে কথা বলতেন বিভিন্ন জায়গায় মনে হচ্ছিল যেন র্যাশনাল, কিন্তু অনেক কিছুই এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। তিনি একটা সুস্থ রাজনীতির কথা বলছেন, তিনি এই দুই দলের রাজনীতির খুঁতগুলোর কথা বলছিলেন। আশ্চর্য লাগে আমার কাছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বাস্তবতা সম্পর্কে তার সীমিত ধারণা। তিনি সেই 70-এর দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানুয়াল সিস্টেম ছিল, সারা বছর আপনি ঘুমাতে পারেন, পরীক্ষার আগে 2 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এখন আর তা নেই। প্রথমত সেমেস্টার সিস্টেমে প্রচুর পড়াশোনা করতে হয়, একের পর এক পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে এবং ক্যালেন্ডার গদ বাঁধা নিয়মে সেভাবেই চলতে হচ্ছে। শিক্ষকদেরকে অনেক সময় দিতে হচ্ছে পরীক্ষা নেওয়া, পরীক্ষার খাতা দেখা। আরেকটা ইন্টারেস্টিং রিয়ালিটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ফিমেল স্টুডেন্টস রয়েছে যারা ইকুয়ালি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে পড়াশোনায়, সামাজিক অবদান রাখছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা সম অধিকার, সমতার ক্ষেত্রে চাকরি জীবনে আসা এই সুযোগগুলো নিচ্ছে। তারা ওই সনাতন ধর্মী রাজনীতি, এই যে লাশ ফেলে দেয়া, হল দখল করা, অস্ট্রেলিয়া, এগুলো চিন্তা করাই অবাস্তব। অসংখ্য ধন্যবাদ একাত্তর জার্নালে সংযুক্ত হবার জন্য অধ্যাপক এম শাহিদুজ্জামান। জুলফিকার আলী মানিক, একদম শেষ মন্তব্য আপনার। আমি একটা জিনিস যেটা হচ্ছে যে আমি আপনাকে হেজি পিকচার বলেছেন, একটা হচ্ছে হল দখলটা আমরা বলছি, তো হল দখল ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে হলে কি লাগে? অস্ত্র লাগে। উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাইলে আবার অস্ত্রের ঝনঝনানিটাকে উনি উস্কে দিচ্ছেন কিনা? উনার ফেসবুক স্ট্যাটাসে নাকি উনি দাবি করেছেন উনি কোনো ষড়যন্ত্র বা উস্কানিতে নেই, কিন্তু হল দখল করতে অস্ত্র লাগে। তার মানে কি উনি রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ে আবার একটি অস্ত্রের ঝনঝনানি উনি ওয়েলকাম করছেন কিনা? এক। আর দ্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখেন এই যে একটা হেজি পিকচার না, সুশীল সমাজ কে কোন পার্টি। 71-এ আমরা দেশ স্বাধীন হওয়ার পরে যারা স্বাধীনতা বিরোধী জামাত বা এই যে তাদের বিভিন্ন, এরা করেছে কি জাসদ সহ বিভিন্ন বাম পার্টিগুলোতে অনুপ্রবেশ করেছে, ঢুকে গেছে, তাদের চেহারা পাল্টে দিয়েছে, ফেলেছে। এবং এই যে বছরের পর বছর তারা যখন যে সুবিধা পেয়েছে নানান চেহারায় আবির্ভূত হয়েছে, বাট তাদের ব্যাক অফ দেয়ার মাইন্ড, তাদের রিয়েল গোল হচ্ছে সে যেই রাজনীতিটি করতো কমিউনাল পলিটিক্স, ওইখানে সে নিয়ে যেতে চায় দেশকে। তো এটা আমার এই যে মান্না ভাইয়ের যে এখনকার দেখে পুরো প্রোফাইলের, মানে এই জিনিসগুলি উনি এত লেফট পার্টি করে, উনি এর আগে উনি ইসলামী ছাত্র সংঘে থেকে, এই জিনিসগুলি আমার মনে হচ্ছে এই যে সুশীল সমাজের ব্যক্তি হন আর পলিটিশিয়ানই হন, উনাদের প্রকৃত প্রোফাইলটা জনগণ এবং জাতির সামনে পরিষ্কার হতে হবে। আর উনাদের কথা এবং কাজে পার্থক্য থাকে বলেই কিন্তু মানুষ উনাদের পরিবর্তনের ডাকে সাড়া দিতে ভয় পায়, কারণ সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদেরও সেক্ষেত্রে সাবধান হতে হবে সবাইকে। ধন্যবাদ জুলফিকার আলী মানিক, ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান, ধন্যবাদ দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন একাত্তর জার্নালের। আগামীকাল একই সময়ে আবারও একাত্তর জার্নাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী বিদায় নিচ্ছি। থাকবেন সবসময় একাত্তরের সঙ্গে।